আজ তোমাদের টেকনিক্যাল ড্রয়িং সম্পর্কে আমরা বলবো। টেকনিক্যাল ড্রয়িং কি তোমরা জানো না? টেকনিক্যাল ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা ইঞ্জিনিয়ারদের মনের ভাষা প্রকাশ করা হয়। এই টেকনিক্যাল ড্রয়িং করতে গেলে আমরা ছোটবেলায় যেমন করেছিলাম, জ্যামিতি করেছিলাম, সেখানে পেন্সিল, কম্পাস, স্কেল, রাবার ইউজ করেছি। তো সেই রকম আরও অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা আমাদের মনের ভাষাগুলো প্রকাশ করে থাকি। সেই কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো সম্পর্কে এখন আমি বলবো। তোমরা একটু প্রত্যেকে নিজেদের খাতায় লিখে নাও। তো আমাদের প্রথম যেটা লাগে সেটা হচ্ছে 1 নম্বর ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ড। 2 নম্বর আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এরপর আমরা যেটা ইউজ করে থাকি, 2 ধরনের সেট স্কয়ার ইউজ করা হয়। একটা হচ্ছে 30-60 ডিগ্রি সেট স্কয়ার, এবং অপরটার নাম হচ্ছে 45 ডিগ্রি সেট স্কয়ার। এরপর আমরা যে ইনস্ট্রুমেন্টটার নাম লিখব সেটা হচ্ছে টি স্কয়ার। এরপর আমাদের যেটা লাগে ড্রয়িং করতে গেলে সেটাকে আমরা সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে বিগ ডিভাইডার। অপর আরেকটির নাম হচ্ছে স্মল ডিভাইডার। প্রত্যেকে এগুলো লিখে নিয়েছো। এরপর আমরা তাহলে শেষ যেটা লিখেছিলাম যে ইনস্ট্রুমেন্টটা সেটার নাম হচ্ছে স্মল ডিভাইডার। এরপর যে ইনস্ট্রুমেন্টটা আমাদের লাগবে সেটা আমাদের হচ্ছে ড্রয়িং। 7 নম্বর হয়েছিল, আমাদের 8 নম্বর যেটা লাগছে ড্রয়িং পেন্সিল। ড্রয়িং পেন্সিল। এরপর যেটা লাগছে সেটা আমাদের রাবার। এবং আমাদের ড্রয়িং বোর্ডের উপর যে আমরা ড্রয়িং শীট দিয়ে আমরা ড্রয়িংটা করব, যেখানে এই ড্রয়িং শীটটাকে ক্লিক করার জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে ড্রয়িং শীট পিন। এইগুলো আমাদের টোটাল যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের অন্যতম প্রয়োজন। এই ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা আমাদের টেকনিক্যাল ড্রয়িং করতে পারবো না। এবার তোমাদের কাছে আমরা আসি যে এক এক করে আমরা যে ইনস্ট্রুমেন্ট 10টা ইনস্ট্রুমেন্টের নাম আমরা লিখলাম সেগুলোর সঙ্গে আমরা প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদাভাবে পরিচিতি হই। তো প্রথম আমরা যেটা লিখেছিলাম আমাদের 1 নম্বরে সেটা হচ্ছে ড্রয়িং বোর্ড। তো প্রথম আছে ড্রয়িং বোর্ড। তোমরা দেখো আমার এখানে একটি ড্রয়িং বোর্ড রয়েছে। এই ড্রয়িং বোর্ড এটা হচ্ছে সার্ভেয়ারের মেইন ড্রয়িং বোর্ড, বড়। এটা হচ্ছে দেখো আমাদের ড্রয়িং বোর্ড। এই ড্রয়িং বোর্ডে আলাদা আলাদা কার্ড আমাদের
সেগুলোকে বটম বলা হয়। এই বটমগুলো দিয়ে জুড়ে জুড়ে আমাদের ড্রয়িং বোর্ডটাকে তৈরি করা হয়। এই ড্রয়িং বোর্ডটি যখন তৈরি করা হয় পিছনে দুটো ব্যাটন লাগানো থাকে। দেখো তোমাদের এখানে দেখো এই একটা ব্যাটন রয়েছে, নিচে একটা ব্যাটন রয়েছে। এই ব্যাটন দ্বারা এই বটমগুলোকে ক্লিপ করে জুড়ে আমাদের টোটাল এই ড্রয়িং বোর্ডটাকে তৈরি করা হচ্ছে। এইবার ড্রয়িং বোর্ডে এই দিকটা হচ্ছে আমাদের আমরা বলি রাইট হ্যান্ড সাইড, এবং নিচের দিকটা যেটা রয়েছে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলি ওয়ার্কিং এজ সাইড। এই সাইডে তোমাদের আমি একটু দেখাবো, তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। এই লেফট হ্যান্ড সাইডের দিকে দেখো একটি আমাদের ওয়ার্কিং এজ তৈরি করা রয়েছে। এটি হলো ড্রয়িং বোর্ডের মেইন পোরশন। কেন এটার কাজ কি? এই যে আমাদের ওয়ার্কিং এজটি তৈরি করা হয়েছে, এই ওয়ার্কিং এজের উপর আমরা আমাদের যে টি স্কোয়ারটি রয়েছে ওই টি স্কোয়ারটি এই ওয়ার্কিং এজের উপর দিয়ে স্লাইড করাতে হয়। কিভাবে স্লাইড করাতে হয় সেটা একটু পরেই আমি বলছি। আমরা আগে ইনস্ট্রুমেন্টের পরিচিতিটা কমপ্লিট করে নেব, তারপরে আমরা দেখব। তো এইবার আমরা চলে আসি, আমরা ড্রয়িং বোর্ড দেখলাম। এরপর আসি আমরা 2 নম্বরে আমাদের টি স্কেল। এই টি স্কেলের দুটো পার্ট রয়েছে। দেখো উপর পার্টটাকে আমরা বলি স্টক এবং নিচের পার্টটাকে আমরা বলি ব্লেড। তাহলে আমাদের টি স্কেলের দুটো পার্ট, এটা হচ্ছে আমাদের টি স্কেল। এটা যদি আমরা টি স্কেল কল্পনা করি, আমরা এই যে টি স্কেলটা দেখলাম, এই টি স্কেলের দুটো পার্ট রয়েছে। এই উপর আপার পোরশনটাকে আমরা বলছি স্টক এবং লোয়ার পোরশনটাকে আমরা বলছি ব্লেড। এরপর চলে আসি আমাদের 3য় নম্বর ইনস্ট্রুমেন্ট, আমাদের সেট স্কয়ার। দুটো সেট স্কয়ার তোমাদের বলেছি। আমরা প্রথমে একটা বলছি 30-60 সেট স্কয়ার, যেটা লিখেছিলাম 3 নম্বর। এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলছি 30-60 সেট স্কয়ার। কেন 30-60 সেট স্কয়ার? দেখো এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, অর্থাৎ আমাদের ট্রায়াঙ্গেল শেপে আমাদের টোটাল একটা ট্রায়াঙ্গেলের কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। তো এই সেট স্কয়ারটা কি দেখো আমরা 30-60 একটি সেট স্কয়ার। এই 30-60 সেট স্কয়ারে আমরা যদি এরকম ভার্টিক্যাল ভাবে বসিয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কোথায় পাচ্ছি আমরা? এখানে এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা 90 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা আমাদের এই চলে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এই সরু দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টোটাল যদি আমরা কাউন্ট করি 90 প্লাস 60 150 প্লাস 30 180, তাহলে মিলে গেল। যেহেতু দুটো অ্যাঙ্গেল এদিক 60 এবং এদিক 30, তাই আমরা এই সেট স্কয়ারটাকে বলে থাকি 30 ডিগ্রি 60 ডিগ্রি সেট স্কয়ার। এরপর চলে আসি আমরা, এটাকে বলছি 45 ডিগ্রি সেট স্কয়ার। এই সেম, এটাও একটি ট্রায়াঙ্গেল শেপ, এটাও 180 ডিগ্রি। কিভাবে আমরা 180 ডিগ্রি কমপ্লিট করছি না, আমাদের সেম এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা যদি ভার্টিক্যালি কল্পনা করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের চলে গেল 90 ডিগ্রি। দুটো পড়ে রয়েছে অ্যাঙ্গেল, এই একটা এই একটা, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি এবং আদার্স এটাও 45। তাহলে দেখো 90 ডিগ্রি প্লাস এই দুটো 45 প্লাস 45 90 ডিগ্রি, তাহলে 90 আর 90 180। তাহলে চলে গেল এই দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাই এটাকে বলা হয় 45 ডিগ্রি সেট স্কয়ার। আমাদের দুটো সেট স্কয়ার দেখানো হয়ে গেল। এরপর আসি আমরা বিগ ডিভাইডার। এটাকে আমরা পেন্সিল কম্পাস বা ডিভাইডার বলতে পারি। ডিভাইডার কথার অর্থ হচ্ছে ডিভাইড করা, অর্থাৎ বিভক্ত করে দেওয়া। যেহেতু আমরা অনেকটা বড় মেজারমেন্ট নিয়ে আমরা ডিভাইড করতে পারি, অর্থাৎ একটা লাইনকে এবি একটা লাইনকে যদি সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে এই পেন্সিল কম্পাসের সাহায্যে বা বিগ ডিভাইডারের সাহায্যে আমরা ডিভাইড করতে পারি, তাই এটাকে আমরা বলা হচ্ছে বিগ ডিভাইডার। এটাকে আমরা বলছি স্মল ডিভাইডার। কেন? এটা আমাদের ছোট্ট মেজারমেন্ট, এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটি লাইনকে যদি ছোট ছোট, দেখো আগে বিগ ডিভাইডার বললাম,
এরপর আমরা আসছি স্মল ডিভাইডার। এটাকে আমরা স্মল ডিভাইডার বলি। দেখো এর মধ্যে একটি হুইল রয়েছে, চাকা। এই হুইলের সাহায্যে এই ডিভাইডারটাকে ছোট এবং বড় করা যায়। যখন আমার বড় মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা হুইলটাকে রোটেট করাই, এবং ওর অপর দিকে যখন রোটেট করাই তখন এটা আবার ছোট হয়ে যায়। তাহলে এই স্মল ডিভাইডারের কাজ কি না, কোনো একটি ছোট মেজারমেন্টকে এক স্থান থেকে অপর স্থানে যদি মেজারমেন্টটাকে স্থানান্তরিত করতে হয় তখন আমরা স্মল ডিভাইডারটাকে ইউজ করে থাকি। এরপর আমরা চলে আসি আমাদের যেটা, সেটা হচ্ছে রাবার। রাবার হচ্ছে আমরা কি না, যদি কোনো আমরা ড্রয়িং করতে গিয়ে কোনো ভুল করে থাকি ড্রয়িং শিটে, তাহলে সেটা মোছার কাজে আমরা রাবার ইউজ করে থাকি। আমাদের এর পরবর্তী ক্ষেত্রে ডায়াগোনাল স্কেল সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ড্রয়িং এর। এটাকে আমরা বলছি ডায়াগোনাল স্কেল। স্কেল অর্থাৎ এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া থাকে, এই মেজারমেন্টের সাথে কোনো একটি ড্রয়িং করতে গেলে উইদাউট মেজারমেন্টে আমরা কোনো ড্রয়িং করতে পারি না। বাট আমরা টেকনিক্যাল ড্রয়িংয়ে যে মেজারমেন্টগুলো করে থাকি অল ডাইমেনশন mm অর্থাৎ মিলিমিটারে আমরা পরিমাপ করি। বাট এই যে ডায়াগোনাল স্কেলটা রয়েছে, এই ডায়াগোনাল স্কেলের উপরে দুটো ইউনিটের পরিমাপ আমরা করতে পারি, একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা হচ্ছে মিলিমিটার। তোমরা দেখো এই যে স্কেলটি রয়েছে আমার হাতে, এখানে 14 লাস্ট লেখা রয়েছে, অর্থাৎ 14 সেন্টিমিটার পর্যন্ত হাইয়েস্ট মেজারমেন্ট আমরা এট এ টাইম এই স্কেল থেকে নিতে পারি। সর্বনিম্ন মেজারমেন্ট কত নিতে পারি না 1 মিলিমিটার। এবার দেখো আমরা এখানে মেজারমেন্টগুলো কিভাবে তুলব না, আমাদের এখানে জিরো প্রথম যে দাগটি রয়েছে, জিরো থেকে 1 দাগ পর্যন্ত এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার এই 1 সেন্টিমিটারকে আমাদের, এটা যদি আমরা 1 সেন্টিমিটার কল্পনা করি, এই 1 সেন্টিমিটারটাকে আমরা সমান 10টা ভাগে ভাগ করেছি। সমান 10টা ভাগে ভাগ করার মানে কি, আমরা জানি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। তাহলে পরে কি হচ্ছে না, এই যে 1 সেন্টিমিটার জায়গাটাকে আমরা সমান 10টা ভাগে ভাগ করলাম, তাহলে একটি ছোট ভাগের মেজারমেন্ট কত দাঁড়ালো 1 মিলিমিটার। অর্থাৎ এই স্কেল থেকে আমরা সর্বনিম্ন যে মেজারমেন্টটা নিতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা এট এ টাইম এখান থেকে 14 সেন্টিমিটার নিতে পারি এবং সর্বনিম্ন মেজারমেন্টটা নিতে পারি 1 মিলিমিটার। এটা হলো আমাদের ডায়াগোনাল স্কেলের পরিমাপ তোলার জন্য আমরা স্কেলটিকে ইউজ করছি। এরপর আমাদের আছে যেটা, সেটা হচ্ছে একটা কন্টেনার বলি আমরা। এই কন্টেনারের কাজ কি না, যে ড্রয়িং শিটে আমরা ড্রয়িংগুলো করি সেই ড্রয়িংগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা এই কন্টেনারের মধ্যে আমাদের ড্রয়িং শিটটাকে রাখি। তাহলে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট পরিচিতি সম্পর্কে আমরা পেয়ে গেলাম। আরেকটি রয়েছে, আমরা যেটা রয়েছে আমাদের লাস্ট অফ অল, যেটা ছাড়া আমরা ড্রয়িং করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের পেন্সিল, ড্রয়িং পেন্সিল। এই পেন্সিলে আমরা লিড ইউজ করে থাকি, অর্থাৎ আমরা HB এবং 2B লিড বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কখন কোথায় কোন লিড ব্যবহার করা হয় সেটা আমরা যখন ড্রয়িং এর মধ্যে প্রবেশ করব তখন আমরা বলে দেব। তো চলে আসি এবার আমরা আমাদের, দেখো এখানে উপরে আমি লিখে রেখেছিলাম কনসেপ্ট অফ ড্রয়িং এন্ড শিট লেআউট। তাহলে আমরা কনসেপ্ট অফ ড্রয়িং সম্পর্কে বললাম যে আমরা ড্রয়িং কেন করি। এবার আমরা শিট লেআউটের দিকে চলে আসি। ইনস্ট্রুমেন্ট সম্পর্কেও আমরা পরিচিতি হয়ে গেছি, এবার শিট লেআউট। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যেগুলো করলাম, যে আমাদের এই ড্রয়িং কি জিনিস আমরা সেটা শুনলাম, বা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট কি কি প্রয়োজন হয় সেটা চলে এলাম। এবার চলে আসি আমরা একটা ড্রয়িং শিটের উপর কিভাবে আমরা ড্রয়িং করব। প্রথম আমাদের যেমন ছোট থেকে আমরা খাতাতে মার্জিন লাইন টানতাম, তার মধ্যে কোন জায়গায় ডেসক্রিপশন লিখতে হবে, কোন জায়গায় দাগ নম্বর দিতে হবে, সেই রকম ভাবে একটা ড্রয়িং শিটে কিন্তু আমরা এলোমেলো ভাবে ড্রয়িং করতে পারি না। একটা ড্রয়িং সম্পূর্ণ করতে গেলে আমাদের কিছু নিয়মবিধি মেনে চলতে হয়। সেই নিয়মগুলো আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে ড্রয়িং কন্ট্রোল বোর্ড রয়েছে সেখান থেকে যে নিয়মগুলো আমাদের বেঁধে দেওয়া হয়েছে সেগুলো আমরা মেনে তারপরে আমরা ড্রয়িং করতে পারি। তো কিভাবে আমরা ড্রয়িং করব
মনে করে নাও আমাদের যে ড্রয়িং শিটে আমরা ড্রয়িং করি সেটাকে আমরা A1 শিট বলি। এই A1 শিটের একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে। কত না, আমাদের যে A1 শিটে ড্রয়িং করা হয় তার মাপ হচ্ছে 565 ইনটু 765 মিলিমিটার। ডাইমেনশনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের অল ডাইমেনশন আর ইন mm, অর্থাৎ আমরা আমাদের ড্রয়িং যাই করি না কেন সমস্ত কিন্তু মিলিমিটার ইউনিটে পরিমাপ করা হয়। সুতরাং আমাদের ড্রয়িং শিটেরও যে পরিমাপটা দেওয়া হলো সেটা মিলিমিটার। বুঝতে পেরেছো প্রত্যেকে নিশ্চয়ই? অবশ্যই। তো এবার আমরা আসি, যদি আমরা আমাদের ড্রয়িং বোর্ডের উপরে আমরা কল্পনা করি এটাকে আমাদের ড্রয়িং টোটাল শিট হিসাবে আমরা কল্পনা করছি, তাহলে আমাদের এই সাইডটাকে আমরা বলছি 765 মিলিমিটার হরাইজন্টালি। ভার্টিক্যালি যে মেজারমেন্টটা রয়েছে সেটাকে আমরা বলছি 565 মিলিমিটার। এটাকে আমরা আনট্রিমড শীট বলে থাকি। ট্রিমড শীট, আমাদের দুটো শীটের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আনট্রিমড এবং তারপর ভিতরে আমাদের হচ্ছে ট্রিমড শীট বলা হয়। ট্রিমড শীট হচ্ছে কোনটা, আমাদের এই আনট্রিমড শীট থেকে কিছু পরিমাণ স্পেসেস বা জায়গা আমরা মার্জিন লাইন এবং বর্ডার লাইন টেনে ছেড়ে দেওয়া হয়। বাকি স্পেসেস যে জায়গাটুকু আমাদের ভিতরে পড়ে থাকে সেখানে আমরা আমাদের ড্রয়িংটাকে কমপ্লিট করি। এবার সেই ট্রিমড শীটটা আমরা কিভাবে তৈরি করি, তো প্রত্যেকেই দেখো, আমি কারণ টোটাল আমাদের A1 শীট এটাকে আমরা কল্পনা করছি 765 ইনটু 565। এখান থেকে আমাদের চারিদিকে ড্রয়িং শীটের চারিদিকে আমরা প্রথম যে মেজারমেন্টটা বাদ দেওয়া হয়, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথম বাদ দেব 15 মিলিমিটার। কোথা থেকে না, আমাদের ড্রয়িং বোর্ড দেখার সময় আমরা বলেছিলাম আমাদের ওয়ার্কিং এজটা কোন দিক বলা হয়, লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ওয়ার্কিং এজ। তাহলে ড্রয়িং শীটের এটাকে আমরা বলছি ওয়ার্কিং এজ। ওয়ার্কিং এজ সাইড, এই ওয়ার্কিং এজ সাইডের দিকে আমরা প্রথম যে মেজারমেন্টটা ছাড়বো সেই মেজারমেন্টটা 15 মিলিমিটার। কত বললাম? 15 মিলিমিটার। তাহলে এই মেজারমেন্টটা হচ্ছে 15 মিলিমিটার। আদার্স 3 সাইড, অর্থাৎ বাকি যে তিন দিক পড়ে রয়েছে সেই তিন দিকে আমরা 10 মিলিমিটার তাহলে বাকি তিন দিকে আমরা ছাড়লাম 10 মিলিমিটার। এই যে লাইনটা টানা হলো অল ওভার ফোর সাইড চারিদিকে, এই লাইনটাকে আমরা বলছি মার্জিন লাইন। এরপর ফাইনালি একটি লাইন ড্র করা হয়, সেটা আমাদের চতুর্দিকে সমান পরিমাপ হয়। সেই মেজারমেন্টটা হচ্ছে চতুর্দিকে 5 মিলিমিটার, চতুর্দিকে 5 মিলিমিটার লাইন টানা হয়। তাহলে এই মেজারমেন্টটাকে আমরা কত টানছি? 5 মিলিমিটার। 5 মিলিমিটার। তাহলে আমাদের ফাইনালি কত দাঁড়ালো? আমাদের ওয়ার্কিং এজের সাইডে টোটাল পরিমাপ দাঁড়ালো 15 প্লাস 5 20 মিলিমিটার। তাহলে আমাদের
প্রথম আমরা টেনেছিলাম কত 15 মিলিমিটার ওয়ার্কিং এর সাইড, আদার্স 3 সাইড 10 মিলিমিটার করে। এরপর আমরা ফাইনালি যে লাইনটা টানলাম সেটা কত না চতুর্দিকে 5 মিলিমিটার করে ছেড়ে দিলাম, চতুর্দিকে ওয়ার্কিং এর সাইড এবং বাকি 3 সাইড সব দিকে 5 মিলিমিটার করে। তাহলে আমার ফাইনালি দাঁড়ালো কত শীটটা না আমরা আনট্রিম শীট থেকে যে বর্ডার লাইন এবং মার্জিন লাইন নিয়ে যে ফাইনালি মেজারমেন্টটা দাঁড়ালো ওয়ার্কিং এজের সাইডের দিকে 15 প্লাস 5 অর্থাৎ 20 মিলিমিটার করতে হয় না ওয়ার্কিং এজের দিকে, বাকি যে তিন দিক এই তিন দিকে 10 প্লাস 5 আমরা কতটা ছাড়লাম 15 মিলিমিটার। এই 20 মিলিমিটার এবং 15 মিলিমিটার ছাড়ার পর এই লাইনটাকে আমরা কি বলছি ফাইনালি যে লাইনটা টানলাম এই লাইনটার নাম হচ্ছে বর্ডার লাইন, বর্ডার লাইন। তাহলে আমরা দুটো লাইন পেলাম, আনট্রিম শীট থেকে প্রথম যে লাইনটা টানলাম সেটাকে বলছি মার্জিন লাইন এবং ফাইনালি অপর যে লাইনটা টানা হলো চতুর্দিকে সেটাকে আমরা বলছি বর্ডার লাইন। বাকি যে প্যাসেজটি পড়ে রয়েছে এই প্যাসেজের মধ্যে আমাদের যে ড্রয়িংগুলো আমাদের দেওয়া হবে সেই ড্রয়িংগুলো এখানে করতে হবে। বাট আমরা রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই আমরা ড্রয়িং করব, বাট এটা কার ড্রয়িং কার সিন কিভাবে বুঝব এটাকে বোঝানোর জন্য আমাদের এই ড্রয়িং শীটের রাইট হ্যান্ড সাইডের বটম কর্নারে, কোথায় বললাম না ডান দিকের নিচের কর্নারে আমাদের একটি টাইটেল বক্স তৈরি করা হয়। কি করা হয় না টাইটেল বক্স। টাইটেল বক্স তৈরি করি। এই টাইটেল বক্সের একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে যে টাইটেল বক্সের পরিমাপটা বলে দেওয়া হয়েছে সেটা হলো আমাদের 185 ইনটু 65 মিলিমিটার। বাট আমরা আমাদের যখন স্কুল কলেজে পড়াশোনা করছি তখন এই পরিমাপটা এত বড় পরিমাপটা নিয়ে আমরা টাইটেল বক্স করি না, কারণ আমাদের যে শীটের উপর ড্রয়িং করা হয় অনেক ড্রয়িং থাকে যার জন্য এই বড় এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এই মেজারমেন্টটা কনস্ট্রাকশন লাইনে ইউজ করা হয় যখন কোনো টেন্ডার জমা দেওয়া হয়। টেন্ডারের ক্ষেত্রে যে সিটগুলো তৈরি করা হয় ড্রয়িং সিট কোনো গভর্নমেন্ট থেকে যে টেন্ডার পাওয়া হয় যে সিটগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু এই মেজারমেন্টটা বাধ্যতামূলক দিতে হবে টাইটেল বক্স, এবং সেখানে আলাদা করে সেখানে নাম অন্য নাম দেওয়া হয় কোন ফার্ম থেকে সেটা কোন কোম্পানি থেকে সেগুলো জমা দেওয়া হচ্ছে সিটগুলো এবং তারা কি ড্রয়িং করেছে সেগুলো লেখা হয় তাদের আলাদা করে। বাট আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করছি আমাদের ক্ষেত্রে আলাদা করে একটি টাইটেল বক্স তৈরি করা হয় ইন জেনারেল। সেটা কি না তার পরিমাপ হচ্ছে আমাদের 150 into 55 মিলিমিটার। কত বললাম 150 into 55 মিলিমিটার। এই 150 into 55 মিলিমিটারটা আমরা কেমন নেব না দেখো লাস্ট অপর যে আমরা বর্ডার লাইনটা টেনেছিলাম ডান দিকের নিচের কর্নারে, এই কর্নার থেকে আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে কত মিলিমিটার চলে আসবো হরাইজন্টালি 150 মিলিমিটার। এবার এখান থেকে আমরা এই বর্ডার লাইনের প্যারালাল অর্থাৎ সমান্তরাল বরাবর একটি ভার্টিক্যাল লাইন তুলে দেব। সেটার মেজারমেন্ট কত হবে না 55 মিলিমিটার। এবার এখান থেকে আমরা নিচের এই বর্ডার লাইনের প্যারালালি বা সমান্তরাল একটি লাইন আমরা আবার টেনে দিলাম। তাহলে আমাদের টোটাল মাপটা কত হলো না 150 মিলিমিটার হরাইজন্টালি এবং ভার্টিক্যালি আমাদের 55 মিলিমিটার। এবার আসি আমরা এই বক্সটা যেটা তৈরি করলাম এই বক্সের মধ্যে আমাদের অনেকগুলো ছোট ছোট ঘর তৈরি করতে হবে। কিভাবে আমরা তৈরি করব না আমাদের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম দিকের উপরের যে কর্নার এই কর্নার থেকে 90 মিলিমিটার একটি দাগ টেনে নেব আমরা। প্রথম কত মিলিমিটার বললাম
90 মিলিমিটার। এই 90 মিলিমিটার চলে যাওয়ার পর এখান থেকে একটি ভার্টিক্যাল লাইন আমি নিচ বরাবর টেনে দিলাম, অর্থাৎ বর্ডার লাইন। এইবার আমাদের এদিকটা রয়েছে 55 মিলিমিটার। এই 55 মিলিমিটারটাকে আমরা প্রথম 10 মিলিমিটার করে পাঁচটা দাগ টেনে নেব। তাহলে কত? 10 মিলিমিটার করে 1 2 3 4 5 এবং লাস্ট অফ নিচে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 5 মিলিমিটার। তাহলে আমরা 55 মিলিমিটারটাকে প্রথম পাঁচটা নিলাম 10 মিলিমিটার এবং নিচে পড়ে থাকলো 5 মিলিমিটার। এবার বাম দিকে চলে আসি। বাম দিকে যে 55 মিলিমিটার আছে আমরা উপর থেকে 20 মিলিমিটার পর্যন্ত দাগ দিয়ে 20 মিলিমিটার থেকে একটি হরাইজন্টালি লাইন টেনে দিলাম। বোঝা গেল? এবার এই 20 থেকে আমরা আবার 35 মিলিমিটার ডান দিকে চলে গেলাম। এই 35 থেকে আমরা একটি ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। আবার এই 20 থেকে আবার নিচের দিকে 20 মিলিমিটার চলে এলাম। এই 20 মিলিমিটার থেকে আবার একটি হরাইজন্টাল লাইন টেনে দিলাম। কত পর্যন্ত? না 35 থেকে যে ভার্টিক্যাল লাইনটা টেনেছিলাম সেই পর্যন্ত। এই 35টাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করলাম। কত? না একটা 20 মিলিমিটার এবং অপরটি 15 মিলিমিটার। এবার চলে আসি আমরা ডান দিকে। ডান দিকে যে আমরা প্রথম 60 মিলিমিটারের একটা দাগকে আমরা 60 মিলিমিটার এবং আমাদের ভার্টিক্যালি ছিল 55, সেটাকে আমরা সমান 10 10 করে 5 এবং 5 মিলিমিটার নিয়েছিলাম। এখানে আমরা 15 মিলিমিটার নিয়ে 15 মিলিমিটার পর্যন্ত চলে যাব। এই 15 মিলিমিটার থেকে আমরা ভার্টিক্যালি তিনটে দাগ টানব। ব্যাস, এই হয়ে গেল আমার ছকটা। এবার আমরা মেজারমেন্ট গুলো একটু দেখে নেব কোথায় কি মেজারমেন্ট রয়েছে। আমাদের প্রথম বললাম ছিল 150 মিলিমিটার টোটাল লেন্থ। আমাদের ভার্টিক্যালি ছিল 55 মিলিমিটার। অল ডাইমেনশন আর কিন্তু এমএম। আমরা ডান দিক থেকে 90 মিলিমিটার এই লিখেছি, দেখো 90 মিলিমিটার নিয়ে কেটে নিলাম। এদিকে পড়ে রয়েছে 60 মিলিমিটার, দেখে নাও। এবার এখান থেকে আমাদের এই মেজারমেন্টটা হচ্ছে 20 মিলিমিটার। 20 মিলিমিটার। এখান থেকে আবার নিচের দিকে এটা হলো 20 মিলিমিটার এবং নিচে পড়ে রয়েছে আমাদের 15 মিলিমিটার। এখান থেকে আমরা এখানে চলে গেলাম, এটা হলো 20 মিলিমিটার। আমাদের পরের ভাগটুকু রইল 15 মিলিমিটার। এদিকে আমরা চলে গেলাম, এদিকে আমরা 15 মিলিমিটার নিয়ে তিনটে ঘর পর্যন্ত টেনেছি। তাহলে আমরা সমস্ত ছকটা তৈরি করে নিলাম। বাট এতগুলো ছোট ছোট ঘর টেনেছি, প্রত্যেকটি ঘরের কিন্তু আলাদা আলাদা একটি কাজ রয়েছে। সেই কাজগুলো সম্পর্কে আমরা এখন জেনে নেব। তাহলে প্রথম যে ঘরটি রয়েছে এই ঘরটিতে কি লেখা হবে? না নেম অফ দা ইনস্টিটিউশন, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই বড় ঘরটিতে লিখতে হবে। এরপর আমাদের নিচের দিকে যে ঘরটি রয়েছে, অর্থাৎ প্রথম যেটা 20/20 এর একটি বড় ঘর, এই বড় ঘরে আমরা লিখব স্কেল বলে, SCAL স্কেল। স্কেল লিখে এর পাশের যে ঘরটা 15/20 এর যে ঘরটি রয়েছে এই স্কেলের যে রেশিওটি হবে এই রেশিওটি লিখতে হবে। মানে আমরা যে ড্রয়িং গুলো করি কোন রেশিওতে ড্রয়িং করছি সেই রেশিওটি আমাদের এখানে অনুপাতটি তুলে ধরতে হবে। বাট আমি এখানে প্রথম লিখে রাখলাম 1:1 রেশিও। এটা একটা রেশিও তোমাদের দেখিয়ে দিলাম। এইরকম যখন যে রেশিওতে করব সেই রেশিওর অনুপাতটা এখানে লিখতে হবে। এরপর নিচের যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ 15/35 মিলিমিটারের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে লিখতে হবে ডেট, অর্থাৎ তারিখ। কোন তারিখে তুমি ড্রয়িং শীটটা তৈরি করছো সেই তারিখটা এখানে কিন্তু মেনশন করতে হবে। এবার চলে আসি পাশের যে বড় ঘরটি রয়েছে এই ঘরটির মেজারমেন্ট তাহলে কত হলো? এখান থেকে আমরা 90 মিলিমিটার ছিল, আমরা কেটে নিয়েছি কত? না 35 মিলিমিটার। তাহলে আমার পড়ে থাকছে কত? না 55 মিলিমিটার। এই 55 মিলিমিটার বাই 35 মিলিমিটারে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা সিম্বল, আমরা এখানে
এই পাশের ঘরটাতে আমরা সিম্বল দেখাবো না, কখন কোন সিম্বল, কোন আমরা যে ড্রয়িং গুলো করব সেই ড্রয়িং অনুপাতে আমরা এর পরবর্তী স্টেপে আমরা যখন ড্রয়িং এ যাব তখন আমরা দেখিয়ে দেব এই ঘরটাতে আমরা পার্টিকুলারলি কি সিম্বল দেওয়া হয়। এখন তোমরা শুধু লিখে রাখবে এখানে আমাদের সিম্বল দেখানো হয়, কোন ড্রয়িং করছি তার সিম্বল। এবার চলে আসি আমরা পাশের ব্লকটিতে, বা আমাদের 60 মিলিমিটারের যে ব্লকটি ছিল সেই ব্লকটিতে আমাদের প্রথম দেখো তিনটে ছোট ছোট ঘর আমরা পেয়েছি, 15 মিলিমিটার বাই 10 মিলিমিটারের ঘর। প্রথম ঘরটিতে আমরা লিখব নেম, নেম বলে লিখে পাশের যে ঘরটি রয়েছে ওই নেমের পাশের যে ঘরটি ওই ঘরটিতে প্রত্যেকের নিজস্ব নাম, অর্থাৎ যে রাম সে লিখবে রাম, যে শ্যাম সে লিখবে শ্যাম, অর্থাৎ এখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম লিখতে হবে। নেমের পরের যে ঘরটি রয়েছে এই ঘরে হচ্ছে ট্রেড, অর্থাৎ কে কোন ট্রেড নিয়ে পড়াশোনা করছো, কেউ ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছো সে লিখবে ইলেকট্রিশিয়ান, যে সার্ভেয়ার নিয়ে পড়াশোনা করছো সে লিখবে সার্ভেয়ার, যে পিটার নিয়ে পড়াশোনা করছে সে লিখবে পিটার। তাহলে তোমরা নিশ্চয়ই সার্ভেয়ার নিয়ে পড়াশোনা করছো, তোমরা কি লিখবে না এই ট্রেডের পাশের ঘরে লিখবে সার্ভেয়ার। এরপরে নিচের ঘরটিতে চলে আসি, এই ঘরটি রোল নাম্বার, অর্থাৎ প্রত্যেকের পড়াশোনা করছো প্রত্যেকের আলাদা আলাদা রোল নাম্বার রয়েছে, তাহলে পাশের ঘরে যার রোল নাম্বার 1 সে লিখবে 1, যার 2 সে লিখবে 2, যে 3 সে লিখবে 3। এর পরের ঘরটি ছেড়ে দেওয়া হবে, এই ঘরটি হচ্ছে সিগনেচার, অর্থাৎ যিনি টিচার তোমার এই ড্রয়িংটি পর্যবেক্ষণ করবেন দেখবেন সেই টিচার সঠিক হলো কি ভুল হলো বিচার করার পর তোমার সিটটি যদি সঠিক থাকে তাহলে টিক মার্ক দিয়ে এখানে সাইন করে দেবে, তোমার সিটটি পরিপূর্ণ হয়ে গেল। এরপরে নিচের যে ঘরটি রয়েছে এই ঘরে লেখা হবে প্লেট নাম্বার, PLATE, প্লেট নাম্বার, অর্থাৎ কত নম্বর প্লেট তুমি করছো। আমাদের ড্রয়িং শিটে অনেকগুলো প্লেট থাকে, অর্থাৎ 5টা 6টা পর্যন্ত প্লেট থাকে, যেমন আমাদের লাইন লেটারিং করতে হবে, আমাদের কার্ভ করতে হবে, আমাদের প্রজেকশন করতে হবে, তোমাদের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে আমি ছোট করে বললাম। এই রকম যতগুলো আমরা প্লেট করলাম, মনে করলাম প্রথম শিট লাইন লেটারিং করব, সেই লাইন লেটারিং অর্থাৎ প্লেট নাম্বার 1 বলে লিখব। যখন পরের এই 1 শিটটা কমপ্লিট হয়ে যখন 2 নম্বর শিটে পড়ব তখন এখানে লেখা হবে প্লেট নাম্বার 2। এরপর লাস্ট আবার নিচের যে ঘরটি রয়েছে এই ঘরটি লেখা হবে সিট, SHEET, সিট 1 অফ 1। এই সিট 1 অফ 1 বা সিট 1 অফ 2 বা সিট 1 অফ 3 বলে আমরা লিখব। কেন এই সিট 1 অফ 1 বা 1 অফ 2 বলে লিখছি? আমাদের এটার কারণ হচ্ছে যদি কোনো ড্রয়িং আমাদের যেগুলো দেওয়া হবে, মানে আমরা যেগুলো তোমাদেরকে দেব করার জন্য, যদি টোটাল ড্রয়িংটা মনে করে নাও প্লেট নাম্বার 1 এর যে ড্রয়িংটা যদি তুমি একটি সিটের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে এখানে লেখা হবে সিট 1 অফ 1। যদি ওই 1 নম্বর প্লেটের ড্রয়িং যদি একটি সিটে কমপ্লিট না করে তুমি দুটো সিটের মধ্যে কমপ্লিট করো তাহলে এখানে লেখা হবে সিট 1 অফ 2। মানে আমার 1 নম্বর প্লেটের ড্রয়িং দুটি সিটের মধ্যে কমপ্লিট করা আছে, তুমি 1 অফ 2 লিখলে তাহলে টিচার বুঝতে পারবে যে তোমার 1 নম্বর প্লেটের ড্রয়িং দুটো সিটে কমপ্লিট হয়ে আছে, সিট 1 এবং এর পিছনে আরেকটা সিট আছে সিট। তাহলে এই গেল আমাদের কনসেপ্ট অফ ড্রয়িং এবং ড্রয়িং সিট লেআউট সম্পর্কে।